আজ লন্ডন ছাড়ছেন বেগম খালেদা জিয়া, সঙ্গে দুই পুত্রবধূ। বিদায় জানানোর যে প্রস্তুতি যুক্তরাজ্য বিএনপির নেতা কর্মীদের। দেশে ফিরে দলের নেতৃত্ব ও গণতন্ত্র ফেরাতে ভূমিকা রাখার আশা। উনি সেই আপন বাড়িতে ফিরে যাচ্ছেন। বাংলাদেশের লোকজন ওনার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছেন। দেশে গিয়ে আবার সেই গণতন্ত্র রক্ষার্থে উনি যথেষ্ট ভূমিকা পালন করবেন। যুক্তরাজ্য বিএনপির সেখানে হাজার হাজার নেতাকর্মী ওনাকে বিদায়ী সম্বর্ধনা দিবে। বেগম জিয়ার জন্য প্রস্তুত গুলশানের বাসা ফিরোজা। নতুন রং করে বুলেট প্রুফ গ্লাস লাগানো হয়েছে গাড়িতে। সংবিধানে অন্তর্ভুক্ত করে বিনামূল্যে দিতে হবে প্রাথমিক স্বাস্থ্যসেবা। বাজেটের 15% বরাদ্দের সুপারিশ সংস্কার কমিশনের। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা। দিনের ভোট আর রাতে হওয়ার কোনো সুযোগ নেই। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে প্রতিজ্ঞাবদ্ধ ইসি। কোনো বিতর্কে জড়াবে না কমিশন, সাফ জানালেন সিইসি। মানবিক করিডোরের সমর্থন ইইউ রাষ্ট্রদূতের। বললেন সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকেই। রোহিঙ্গাদের সহায়তা বাড়ানোর আশ্বাস। রাষ্ট্র সংস্কার উদ্যোগেও সমর্থন। এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় গাজীপুরে রাতভর অভিযান, আটক 54। মামলা করতে বাসন থানায় নেতারা। জড়িতদের বিচার দাবি। এবং পাপন দম্পতির বিরুদ্ধে প্রায় 800 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়ার দাবি দুদকের। 33 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের খোঁজ। 4 মাস পর ঢাকার উদ্দেশ্যে আজ লন্ডন ছাড়ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সঙ্গে থাকছেন দুই পুত্রবধূ ও মেডিকেল বোর্ডের সদস্য সহ 9 জন। তাকে বিদায় জানাবেন যুক্তরাজ্য বিএনপির হাজারো নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা। দেশে ফিরে দলের নেতৃত্ব ও গণতন্ত্র ফেরাতে ভূমিকা রাখার আশা নেতাদের। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। দীর্ঘ 4 মাস চিকিৎসা শেষে লন্ডনে বড় ছেলে তারেক রহমানের বাসায় ছিলেন বেগম খালেদা জিয়া। এবার দেশে ফেরার পালা। বাংলাদেশ সময় রাত 10টার পর লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হবেন বিএনপি চেয়ারপারসন। যুক্তরাজ্য বিএনপি নেতারা বলছেন, প্রিয় নেত্রীকে এক নজর দেখা ও শুভেচ্ছা জানাতে বিমানবন্দরের সামনে জড়ো হবেন হাজারো নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশি। দুপুরে 1টার দিকে বাসার থেকে রওনা দিবেন এবং রাস্তায় আমাদের যুক্তরাজ্য বিএনপির সেখানে হাজার হাজার নেতাকর্মী ওনাকে বিদায়ী সম্বর্ধনা দিবে। লন্ডন থেকে বিদায়ের আগের দিন রোববার ব্রিকলেন মসজিদে বেগম জিয়ার জন্য বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে যুক্তরাজ্য বিএনপি। নেতাকর্মীদের প্রত্যাশা, দেশে ফিরে দলের নেতৃত্ব ও দেশের গণতন্ত্র আরো সুসংহত করবেন বিএনপি চেয়ারপারসন। বাংলাদেশের লোকজন ওনার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগের চেয়ে আলহামদুলিল্লাহ অনেক সুস্থ। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, উনি দেশে গিয়ে আবার সেই গণতন্ত্র রক্ষার্থে উনি যথেষ্ট ভূমিকা পালন করবেন এবং দেশের জন্য উনি আবার সেই আগের মতোই দেশনেত্রী হয়ে আবার থাকবেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে যাওয়ার পরে সকল সমস্যার সমাধান হয়ে দেশ সুন্দরভাবে আসবে এবং বাংলাদেশের মানুষ সুস্থ সুন্দরভাবে শান্তিতে বসবাস করার সুযোগ পাবে। ম্যাডাম এখানে চিকিৎসায় ছিলেন দীর্ঘদিন এবং উনি যে সবসময় বলতেন যে ওনার দেশের বাইরে কোনো জায়গা নেই, সো উনি সেই আপন বাড়িতে ফিরে যাচ্ছেন। বেগম জিয়ার সঙ্গে দুই পুত্রবধূ, মেডিকেল বোর্ডের সদস্য সহ যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমদও দেশে ফিরছেন। দীর্ঘ 4 মাস লন্ডনের চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া নেতাকর্মীদের সাথে কোনো সভা সমাবেশে আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ করেননি। প্রিয় নেত্রীকে বিদায় জানাতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে লন্ডনে জড়ো হয়েছেন হাজারো নেতাকর্মী। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। এদিকে বেগম খালেদা জিয়ার জন্য ধোয়া মোছা শেষে প্রস্তুত করা হয়েছে গুলশানের বাসা ফিরোজা। নতুন রং করে বুলেট প্রুফ গ্লাস লাগানো হয়েছে তার নিশান পেট্রোল গাড়িতে। এদিকে 17 বছর পর শাশুড়ির সঙ্গে দেশ ফিরছেন তারেক পত্নী জুবাইদা রহমান। তার জন্য প্রস্তুত ধানমন্ডির পৈতৃক বাসা। দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা ও পরিবারের সহচার্যে শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে বেগম খালেদা জিয়ার। 4 মাস পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন।
এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বেগম জিয়ার পরিবার ও বিএনপি। গুলশানের বাসা ফিরোজা করা হয়েছে ধোয়া মোছা, মশক নিধন থেকে জেনারেটর ও এসি সার্ভিসিংও সম্পন্ন। নতুন করে রং করা হয়েছে বেগম জিয়ার ব্যবহৃত নিশান পেট্রোল গাড়িটি, লাগানো হয়েছে বুলেট প্রুফ গ্লাস। গুলশান 2-এর এই বাসাতে থাকেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, কিন্তু গত 4 মাস যাবৎ তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন। আগামী 6 তারিখ অর্থাৎ মঙ্গলবার সকাল 10:30টায় তিনি দেশে ফিরবেন এবং এই বাসায় অবস্থান করবেন। এ কারণে এই বাসার ধোয়া মোছা থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বেগম জিয়ার বসবাসের জন্য। এদিকে বেগম খালেদা জিয়ার সঙ্গে 17 বছর পর দেশে ফিরছেন বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। ঢাকা ফিরে ধানমন্ডির পৈতৃক বাসায় উঠবেন তিনি। জিয়া পরিবারের সদস্য হওয়ায় জুবাইদার নিরাপত্তায় পুলিশের মহাপরিদর্শকের কাছে আবেদন করেছে বিএনপি। কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করেই মঙ্গলবার সকালে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন। দলের মহাসচিব জানিয়েছেন, দেশে ফেরার পর রাস্তার দুপাশে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে দলীয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে বেগম জিয়ার নিরাপত্তায় সহযোগিতার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেছে বিএনপির শীর্ষ নেতারা। উন্নত চিকিৎসার জন্য গত 7 জানুয়ারি দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী। 8 জানুয়ারি যুক্তরাজ্যে পৌঁছলে ছেলে তারেক রহমান ও পরিবারের সদস্যরা তাকে স্বাগত জানান। বিমানবন্দর থেকে সরাসরি দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি হন বেগম জিয়া। 17 দিন হাসপাতালে ভর্তি থাকার পর ছেলের বাসায় ওঠেন তিনি। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সেখানে থেকেই চিকিৎসা নেন বিএনপি চেয়ারপারসন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। মৌলিক অধিকার হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের সুপারিশ করেছে স্বাস্থ্য বিষয়ক কমিশন। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর ব্রিফিংয়ে একথা জানান কমিশন প্রধান। বাজেটের 15% স্বাস্থ্য খাতে বরাদ্দের সুপারিশ করে কমিশন বলছে, ফার্মাসিউটিক্যালস কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা সরাসরি হাসপাতালে চিকিৎসকের সঙ্গে দেখা করতে পারবেন না। এছাড়া স্বাস্থ্য কমিশন, হেলথ সার্ভিসেস ও মেডিকেল পুলিশ ইউনিট গঠনের সুপারিশ করা হয়েছে। 2024 সালের নভেম্বরে গঠিত হওয়ার পর বিভিন্ন জেলায় মত বিনিময়, পেশাজীবী ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে 31 দফা সুপারিশ তৈরি করে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। সোমবার সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন হস্তান্তর করেন কমিশনের সদস্যরা। এ সময় যেগুলো সম্ভব দ্রুত বাস্তবায়নের ইচ্ছা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে কমিশন প্রধান জাতীয় অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ খান বলেন, জনগণের প্রাথমিক স্বাস্থ্য সেবাকে সংবিধানে অন্তর্ভুক্ত করে তা বিনামূল্যে নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে। আমরা যতই বলি না কেন যে স্বাস্থ্য সবার অধিকার, এটা তো লিগ্যাল ইমপ্লিকেশনস নাই। তো আমরা বলেছি যে উইল বি দি কনস্টিটিউশনাল অব্লিগেশন ফর দি গভর্নমেন্ট অ্যান্ড অলসো দি কনস্টিটিউশনাল রাইট ফর দি পপুলেশন। তো আমরা প্রপোজ করেছি যে একটা বাংলাদেশ স্বাস্থ্য কমিশন যে ওভারসি করবে, পলিসি টলিসি ইস্যুগুলো আলাপ করবে। আর একটা হলো স্বাস্থ্য সেবা বিভাগ, সেটা কিন্তু হবে, ডিসেন্ট্রালাইজড হয়ে যাবে। কমিশন সদস্য আকরাম হোসেন জানান, বাজেটের 15% স্বাস্থ্য খাতে বরাদ্দের সুপারিশ করা হয়েছে। জানান, ফার্মাসিউটিক্যালস কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা সরাসরি হাসপাতালে চিকিৎসকের সঙ্গে দেখা করতে পারবেন না। যতগুলো 8টা মেডিকেল মেশিন আছে চলছে না, ঢাকা মেডিকেলে যে 2টো মেশিন আছে চলছে না, বাংলাদেশে কোনো জায়গাতেই ফ্যাসিলিটিগুলো হচ্ছে না। তো রোগীরা কোথায় যাবে? আর প্রাইভেট সেক্টরে যাবে বা অথবা অন্য কোথাও যাবে। দ্যাটস দ্য রিয়ালিটি সিচুয়েশন। আমাদের ফ্যাসিলিটিগুলো এই মুহূর্তে ডেভেলপ নাই। তো এই সব কারণে কিন্তু এই ধরনের ফ্যাসিলিটিগুলো তৈরি করার জন্য প্রস্তাবনা দেওয়া হয়েছে। এছাড়া আলাদা স্বাস্থ্য কমিশন, বাংলাদেশ হেলথ সার্ভিসেস ও মেডিকেল পুলিশ ইউনিট গঠনের সুপারিশ করেছে কমিশন। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। দিনের ভোট আর রাতে হওয়ার কোনো সুযোগ নেই। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ ইসি। সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সভাকক্ষে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। জানান, কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না কমিশন। সোমবার সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সভাকক্ষে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। আগামী নির্বাচন নিয়ে কর্মকর্তাদের নানা দিক নির্দেশনা দেন তিনি। দিনের ভোট রাতে চায় না, আমাদের কমিশনারদের মধ্যে কেউ চায় না। এ সময় সিইসি জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। বলেন, এখন আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই। ইসি কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না বলেও জানান তিনি। নিরপেক্ষ
একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা শপথবদ্ধ। এখানে কোনো ধরনের কোনো প্রভাব, কোনো ধরনের কোনো চাপের কাছে আমরা মাথা নোয়াবো না ইনশাল্লাহ। অতীতের যেগুলো হয়েছে এগুলো যাতে পুনরাবৃত্তি না হয়, সেটাই আমার লক্ষ্য। ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথের বিষয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রধান নির্বাচন কমিশনার। বলেন, শপথ পড়ানোর দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের, এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করার নেই। আমি জানি না, এটা শপথ দেওয়ার দায়িত্বটা স্থানীয় সরকার মন্ত্রণালয়, ওনাদেরকে জিজ্ঞেস করেন। আমরা তো শপথ পড়ানোর কেউ না। মতবিনিময় সভায় অংশ নেন ময়মনসিংহ অঞ্চলের 6 জেলার নির্বাচন কর্মকর্তারা। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। রাখাইনে মানবিক করিডোরে সমর্থন করার কথা জানালেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বললেন, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকেই। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মানবিক ও খাদ্য সহায়তা বাড়ানোর চেষ্টা চলছে বলেও জানান তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক রিপোর্টারদের আয়োজনে ডিক্যাপ টকে এসব কথা বলেন তিনি। এ সময় মিলার জানান, চলমান সংস্কার কাজে সমর্থন জানিয়ে এ কাজে পর্যাপ্ত সময় দেওয়ার কথা বলেছে ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচন কবে হবে তা বাংলাদেশের নিজস্ব ব্যাপার। এ নিয়ে কোনো পক্ষের ওপরেই ইউরোপের কোনো চাপ নেই। আইনি প্রক্রিয়ার কারণে পাচার হওয়া টাকা ফেরাতে সময় লাগবে বলেও জানান মিলার। জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের তাগিদ দিয়ে রাষ্ট্রদূত বলেন, বিচার প্রক্রিয়া স্বচ্ছ করা জরুরি। We are quite happy to be pragmatic about how we can meet the needs of the refugees. If the refugees are here, we will meet their needs here. If they are on the other side of the border, because the situation might one day improve, we will also look at how we can channel assistance to them there, because it can be cross-border. We have done cross-border. জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় গাজীপুরে 54 জনকে আটক করা হয়েছে। রোববার রাতভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গাজীপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান শেষে ঢাকায় ফিরছিলেন হাসনাত আব্দুল্লাহ। রোববার সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তায় পৌঁছালে মোটরসাইকেলে এসে তার গাড়িতে হামলা চালায় 10 থেকে 12 জন দুর্বৃত্ত। জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে রাতেই রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেন দলটির নেতাকর্মীরা। এই মুহূর্তে গাজীপুরের বাসন থানায় আছেন সহকর্মী মেহেদী হাসান, সরাসরি যাচ্ছে তার কাছে। গাজীপুরের বাসন থানায় কিন্তু হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনা, এরই মধ্যে হত্যা চেষ্টায় একটি মামলা দায়ের করার প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা দেখেছি প্রায় ঘণ্টাখানেক আগেই কিন্তু এনসিপির যে জেলা পর্যায়ের নেতাকর্মী যারা রয়েছেন তারা এখানে এসেছেন এবং তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছেন। ভেতরে প্রবেশ করে আমরা দেখেছি পুলিশ অর্থাৎ এই বাসন থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন এবং শুধুমাত্র ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এখানে অবস্থান করছেন। তারা আসলে বৈঠক করছেন, আসলে মামলার প্রক্রিয়াগুলো আসলে জানছেন এবং মামলার প্রক্রিয়া এখন পর্যন্ত চলমান। আমরা যতটুকু জানতে পেরেছি আরও প্রায় ঘন্টা দেড়েকের মতো সময় লাগবে এই মামলার প্রক্রিয়া শেষ হতে। এর আগে আজ সকালেই কিন্তু এই ঘটনায় এরই মধ্যে মামলা এখন করা হলেও কিন্তু সারা রাতের যেই অভিযান, সে সারা রাতের অভিযানে 54 জনকে এরই মধ্যে আটক করা হয়েছে। সেই আটকের অধিকাংশ অর্থাৎ যাদেরকে আটক করা হয়েছে তারা বেশিরভাগই অর্থাৎ প্রায় সকলেই কিন্তু আওয়ামী লীগের রাজনীতির সাথে সংশ্লিষ্ট, এমনটাই কিন্তু আসলে বলছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবং তারা যেমনটি বলছেন, অর্থাৎ এখন পর্যন্ত যে 54 জনকে আটক করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা এই ঘটনার সাথে কিভাবে জড়িত এবং এই ঘটনার সাথে আদৌ জড়িত কিনা সেই বিষয়টি জিজ্ঞাসাবাদের পর কিন্তু আসলে স্পষ্ট করা হবে, এমনটা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এর বাইরে একটু জানিয়ে রাখতে চাই যে এখন পর্যন্ত যে 54 জনের আটকের ঘটনা সেটিকে নিয়ে কিন্তু এনসিপির যারা নেতাকর্মী রয়েছে আমরা তাদের সাথে কথা বলেছি। তারা আসলে যেমনটি বলছেন প্রাথমিকভাবে কিছুটা স্বস্তি দিলেও কিন্তু তাদেরকে স্বস্তি দিলেও কিন্তু তারা যেটি বলছেন এই ঘটনায় গতকাল থেকে প্রকাশ্যে অর্থাৎ গতকাল থেকে যে তথ্য আসছে 10 থেকে 12 জন কিন্তু সরাসরি হামলায় জড়িত ছিলেন। তারা এনসিপির নেতাকর্মী যারা রয়েছেন তারা যেমনটি বলছেন যে এই ঘটনায় যারাই জড়িত অর্থাৎ বিশেষ করে যে 10 থেকে 12 জন জড়িত তাদেরকে সুনির্দিষ্ট করে কিন্তু আলাদা করা এবং বিশেষ করে আজকে যে 54 জনকে আটক করা হয়েছে সেই 54 জনের মধ্যে কারা আসলে এই ঘটনায় জড়িত এবং এর বাইরেও অন্য কেউ জড়িত রয়েছেন কিনা, বিশেষ করে মোটরসাইকেলের যোগে যারা এসেছিলেন তারা যেমনটি বলছিলেন যে আজকের এই গতকালকের এই হামলার সময় এই যে মোবাইলের মাধ্যমে অর্থাৎ বিশেষ করে
বিশেষ করে ট্রেকিংয়ের মাধ্যমে তাদেরকে শনাক্ত করা খুবই সম্ভব। সেটি শনাক্ত করে তাদেরকে সুনির্দিষ্ট করে জানাতে হবে আসলে কারা এই হামলায় জড়িত। সেই তথ্য জানার পর কিন্তু তারা আসলে তাদের সন্তুষ্টির কথা বলবেন এবং এর বাইরে আজকের এই 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। সেই 24 ঘন্টার আলটিমেটাম কিন্তু আজকে সন্ধ্যায় শেষ হচ্ছে। তারপরই আসলে তারা তাদের নতুন কর্মসূচি ঘোষণা করতে পারেন, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল গাজীপুরের বাসন থানা থেকে হাসনাত আবদুল্লাহর উপর হামলার ঘটনায় মামলার সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম গাজীপুরের বাসন থানায়। শাপলা ট্র্যাজেডি সহ সকল গণহত্যার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে ইসলামী ছাত্র শিবির। দুপুরে শাপলা চত্বরে মানব প্রাচীর কর্মসূচি পালন শেষে এ দাবি জানান নেতারা। বলেন 2013 সালের 5 মে রাতে হত্যাকাণ্ডের সঠিক ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। গণহত্যার বিচার নিশ্চিতে কমিশন গঠনের দাবিও জানান নেতারা। তাদের অভিযোগ, গণহত্যার বিচার না করার কারণেই হাসনাত আবদুল্লাহর উপর হামলা চালানো হয়েছে। এমন ধরনের বিচার কার্যক্রম দেখায় দিবেন যাতে কোনোদিন আর ফ্যাসিবাদ সরকার এই দেশে প্রতিষ্ঠিত হতে না পারে। আর যদি বিচার কার্যক্রম আপনারা প্রতিষ্ঠিত করতে না পারেন তাহলে আবারও অচিরে সেই ফ্যাসিস্ট মাথা ছেড়ে দিয়ে উঠবে। আজও বোধহয় আমরা এই শাপলা চত্বরের গণহত্যার কোনো তদন্ত কমিশনের মুখ দেখতে পেলাম না। গণহত্যা সহ জুলাই আন্দোলনে যতজন শহীদ হয়েছেন প্রত্যেকটি গণহত্যার সুষ্ঠু বিচার অবশ্যই করতে হবে। চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। সকালে ভার্চুয়ালি শুনানির পর চট্টগ্রামের 6ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট SM আলাউদ্দিন এই আদেশ দেন। গত 26 নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নাকচ করে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার 4 দিন পর আলিফের বাবা 31 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 10 থেকে 15 জনকে আসামি করে মামলা করেন। এ ঘটনায় পুলিশের উপর হামলার অভিযোগে 3টি আলাদা মামলা করা হয়। বিসিবির সাবেক সভাপতি ও সাবেক MP নাজমুল হাসান পাপন ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় 800 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। একই সঙ্গে দুদকের অনুসন্ধানে পাপন দম্পতির প্রায় 33 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ মিলেছে। কমিশন অনুমোদন হওয়ায় মামলা করতে যাচ্ছে দুদকের উপপরিচালক সাইদুজ্জামান। ক্রিকেট বোর্ডের দায়িত্ব পালনকালে পাপনের বিরুদ্ধে BPL স্টেডিয়াম নির্মাণ, ICC টুর্নামেন্টে বিদেশি কোচ নিয়োগ সহ নানা ক্ষেত্রে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ আসে দুদকে। এছাড়া MP থাকা অবস্থায় অর্থ লুটপাটের অভিযোগ অনুসন্ধানে নেমে অবৈধ সম্পদ ও সন্দেহজনক লেনদেনের প্রমাণ পায় দুদক। এছাড়া বিসিবির অর্থ লুটপাটের ঘটনায় পৃথক আরও একটি অনুসন্ধান চলমান রয়েছে, যার খোঁজে বিভিন্ন দফতরে চিঠি পাঠাচ্ছে দুদক। দুপুরের সময় আরও থাকছে। বাজারে উঠছে মৌসুমের প্রথম আম। সাতক্ষীরায় বাগান থেকে গোবিন্দভোগ সংগ্রহ শুরু। এবার ৬২,০০০ টন উৎপাদনের আশা কৃষি বিভাগের। ক্যাম্পাস খুললেও অচল অবস্থা কাটেনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের। লাঞ্ছনার বিচার না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার ঘোষণায় অনড় শিক্ষক সমিতি। সকালে ক্যাম্পাস অডিটোরিয়ামে চলমান পরিস্থিতি নিয়ে দফায় দফায় শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন নবনিযুক্ত অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হযরত আলী। পরে আলাদা বৈঠক শেষে শিক্ষক সমিতি জানায়, লাঞ্ছনার বিচার না হওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রমে ফিরবে না তারা। এমনকি প্রশাসনিক কার্যক্রমে অংশ না দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তারা। গত 18 ফেব্রুয়ারি সংঘর্ষে কুয়েটের অনেক শিক্ষার্থী আহত হন। পরে উপাচার্যের পদত্যাগের দাবিতে চলা আন্দোলনে শিক্ষকদের নিয়ে কটূক্তির অভিযোগ উঠে কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে। বিচার দাবিতে ক্লাস বর্জন করে ক্ষুব্ধ শিক্ষকরা। এই মুহূর্তে কুয়েট ক্যাম্পাসে আছেন রিপোর্টার তানজিম আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরুর বিষয়ে যে অনিশ্চয়তা, সেটি আসলে এখনো অনিশ্চিত অবস্থায় রয়েছে। অর্থাৎ শিক্ষক সমিতি কিছু সময় আগে সংবাদকর্মীদের উদ্দেশ্যে জানিয়েছেন, 7 কর্মদিবসের মধ্যে যারা জড়িত ছিল শিক্ষক লাঞ্ছিতের ঘটনায়, তাদের যদি শাস্তির আওতায় না আনা হয় তাহলে আসলে তারা একাডেমিক কার্যক্রমে ফিরবেন না। একই সাথে বলেছেন প্রয়োজনে তারা প্রশাসনিক কার্যক্রম থেকেও নিজেদের বিরত রাখবেন। অর্থাৎ 7 দিনের যে সময়
সেটি তারা বেঁধে দিয়েছেন। একই সাথে জানিয়ে রাখতে চাই, সকালে 10টার পরে কিন্তু বিশ্ববিদ্যালয় অডিটোরিয়াম, সেখানে শিক্ষার্থীদের সাথে যিনি অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ডক্টর মোহাম্মদ হযরত আলী, তিনি বসেছিলেন 2 থেকে 2.5 ঘন্টা। সেখানে আলোচনা হয়, শিক্ষার্থীরা তাদের দাবি দেওয়ার কথা তুলে ধরেন, বিভিন্ন বিষয়ে তুলে ধরেন এবং তারা শিক্ষকদের কাছে ক্ষমা চেয়েছেন সেটিও জানিয়েছেন। উপাচার্য সে সময় আসলে শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে উপাচার্য বরাবর একটি তাদের যে ক্ষমা চেয়ে আর্জি সেটি আসলে দরখাস্তকারী লিখতে বলেছেন। সেটি নিয়ে 3টার সময় তিনি শিক্ষকদের সাথে বসবেন। তবে কিছু সময় আগে শিক্ষকদের যে সকাল 11টা থেকে শুরু হওয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সভাকক্ষে 2 ঘন্টারও বেশি সময় ধরে যে সাধারণ সভা চলে, সেখানে সব শিক্ষকরা আসলে উপস্থিত ছিলেন। শিক্ষকরা সব শেষে আসলে তারা 5 দফা সিদ্ধান্তের কথা জানিয়েছেন। সেই 5 দফার মধ্যে বিভিন্ন দাবি থাকলেও মূল দাবি তাদের আসলে একটি, যে যারা শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িত ছিল, বিভিন্ন সময় কটূক্তি করেছে, 18 তারিখ শিক্ষকদের উপর হামলা হয়েছে, সেই হামলায় জড়িতদের আসলে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে এবং একাডেমিক কার্যক্রম শুরুর যে সুষ্ঠু পরিবেশ তারা বলছেন, আসলে তাদের শাস্তি দিলেই সুষ্ঠু পরিবেশ সহ অন্যান্য যেসব দাবি সেগুলো পূরণ হলে শিক্ষকরা আসলে একাডেমিক কার্যক্রমে ফিরবেন। এবং একই সাথে তারা শিক্ষার্থীদের যে 5 দফা দাবি ছিল সেটির সাথে একমত পোষণ করেছেন, তবে সব দাবিগুলো আসলে পূরণের দাবি জানিয়েছেন শিক্ষক সমিতি। কুয়েট ক্যাম্পাস থেকে শিক্ষকদের যে সাধারণ সভা, অপরদিকে উপাচার্য যে শিক্ষার্থীদের সাথে বৈঠক, সব মিলিয়ে যে খবর আমার কাছে ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কুয়েট ক্যাম্পাস থেকে। বছরখানেক ধরে সিন্ডিকেটে বন্দী মালয়েশিয়ার শ্রমবাজার। আদৌ দেশটির শ্রমবাজার খুলবে কিনা মিলছে না তারও নিশ্চয়তা। কারসাজি বন্ধ করে দ্রুত শ্রমবাজার খুলে দেওয়ার দাবিতে সকালে প্রবাসী কল্যাণ ভবনের সামনে মানববন্ধন করেছেন বাইরা সদস্যরা। অভিবাসী শ্রমিকদের স্বার্থকে প্রাধান্য দিয়ে জটিলতা নিরসনের দাবি তাদের। সৌদি আরবের পর বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়া, কিন্তু বাংলাদেশের কর্মীদের জন্য সেখানকার দুয়ার বন্ধ প্রায় বছরখানেক, কারণ সিন্ডিকেটের দৌরত্ব। এমন বাস্তবতায় সিন্ডিকেট ভেঙে শ্রমবাজার খুলে দেওয়ার দাবিতে সোমবার সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করে বাইরা সদস্য ও এজেন্সি মালিকরা। দাবি জানান অভিবাসী শ্রমিকদের স্বার্থকে প্রাধান্য দিয়ে মালয়েশিয়া সহ সব শ্রমবাজার খুলে দেয়ার। যে কোনোভাবে হোক আমরা চাই এ বাজার খুলতে। স্বল্প অভিবাসন দিয়ে মালয়েশিয়া সহ সকল দেশে জনশক্তি রপ্তানি হোক, এটাই আমাদের চাওয়া। ভারতীয় দালালদের প্রেসক্রিপশন অনুযায়ী তারা যে ভূমিকা রাখছে, এই ভূমিকার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। আমাদের সিন্ডিকেট বুঝি না, আমাদের কথা হচ্ছে দেশের স্বার্থে, শ্রমিকদের স্বার্থে সরকার যেভাবে ভালো মনে করে। এ সময় বক্তারা বলেন, বিগত সরকারের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড, অনৈতিক নিয়োগ, ঋণের দাসত্ব সহ নানা কারণে অনেক শ্রমিকের জীবন ধ্বংস হয়ে গেছে। আগে ছিল 5 কোটি টাকা সিন্ডিকেটের লাইসেন্স ঢোকানোর জন্য, এখন তারা 5 মিলিয়ন রিঙ্গিট চাচ্ছে এবং যারা প্রায় বাংলাদেশে 14 কোটি টাকা, তাহলে সিন্ডিকেট করার আগেই এই অনিয়ম এবং দুর্নীতিটা কিন্তু শুরু হয়ে গেছে। সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান নিন, সিন্ডিকেটদেরকে বিচারের আওতায় আনুন। আমাদের প্রত্যেকটা লাইসেন্সের মালিকে যেন স্বাভাবিকভাবে কম মূল্যে শ্রমিক প্রেরণ করতে পারে, সে সুযোগ সুবিধা বাংলাদেশ সরকারের মন্ত্রণালয়ের কাছে আমাদের দাবি। কম খরচে কর্মী পাঠাতে 5টি সুপারিশ তুলে ধরা হয় মানববন্ধনে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। কৃষকের স্বার্থ রক্ষায় আমদানির চেয়ে উৎপাদনে জোর দিচ্ছে অন্তর্বর্তী সরকার। খালবিল ও নদীনালার মাছ বাঁচাতে তৈরি হবে সার ও কীটনাশক ব্যবহারে নীতিমালা। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে কৃষি ও খাদ্য নিরাপত্তা নিয়ে আয়োজিত সম্মেলনে এই কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। কৃষকের শ্রমে ঘামে মেটে দেশের 17 কোটি মানুষের খাদ্যের চাহিদা, সচল থাকে অর্থনীতির চাকা। প্রান্তিক কৃষকের উৎপাদিত পণ্য পৌঁছায় সারা দেশে। তবে কৃষক কতটুকু পায় ন্যায্য অধিকার, ভোক্তার কতটুকু মেলে খাদ্য নিরাপত্তা, এসব প্রশ্নের জবাব উঠে আসে কৃষি, খাদ্য নিরাপত্তা ও প্রাণ প্রকৃতি সম্মেলনে, যেখানে নিজেদের কষ্ট ও বঞ্চনার কথা তুলে ধরেন প্রান্তিক কৃষক ও খামারিরা। সরবরাহ ব্যবস্থায় সহজ অংশগ্রহণের সুযোগ না থাকায় কৃষক বঞ্চিত হচ্ছে বলে জানান বক্তারা। যেখানে আলুর উৎপাদন খরচ 17 টাকা 18 টাকা, সেখানে কৃষক বিক্রি করেছে 10 টাকা 12 টাকা। হোল্ডিং পাওয়ার বাড়ানোর জন্য আমাদের কৃষকদের স্ট্রাকচার করতে হবে, তাদের স্টোরেজ ক্যাপাসিটি বাড়াতে হবে এবং অবভিয়াসলি উই নিড মোর ভার্টিক্যাল ইন্টিগ্রেশন। এ সময় ব্যবসায়ী নেতারা বলেন, খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা এই দুটোর সমন্বয় সহজ নয়, দুটোই একত্রে করে সরকারের নীতি প্রণয়ন করা উচিত। যদি মানুষের জীবনমান উন্নয়ন করতে চায়, তাহলে খাদ্য নিরাপত্তা যেরকম জরুরি, স্বাস্থ্য নিরাপত্তা সেরকম জরুরি
এবং প্রত্যেকের জীবন মান যেন একসাথে উন্নয়ন হয়, সেজন্য এক ধরনের পলিসি নেওয়া উচিত আমি মনে করি। কৃষক ক্ষতিগ্রস্ত হওয়ার অনেকটা দায় বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি নীতির ওপর চাপান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। জানান কোনোভাবেই আমদানির পক্ষে না তার মন্ত্রণালয়। খাদ্য নিরাপত্তা দিতে গিয়ে যেটা হয় যে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে একটা সংঘাত লাগে। আমরা বাজারকে স্থিতিশীল রাখতে গিয়ে যে আমদানি চট করে ফেলি, সেটা হয়তো নিরাপত্তা দেয়, কিন্তু কৃষকের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়। কোনোভাবে আমরা আমদানির পক্ষে না। এ সময় ব্যবসায়ীদের মুনাফাকে প্রাধান্য না দিয়ে দেশের মানুষের খাদ্যের যোগানে প্রাধান্য দেওয়ার তাগিদ দেন মৎস্য উপদেষ্টা। সেটাতে কিন্তু বাংলাদেশ। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। আমের গুণগত মান বজায় রেখে সাতক্ষীরায় শুরু হয়েছে বিষমুক্ত আম সংগ্রহ। বাজারে উঠেছে গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই ও গোলাপ খাস। তবে ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ করছেন আম চাষিরা। সাতক্ষীরা থেকে মমতাজ আহমেদ বাপের পাঠানো ছবি ও তথ্য নিয়ে রিপোর্ট। সাতক্ষীরার বাগানে বাগানে আম সংগ্রহের ধুম পড়েছে। গোবিন্দভোগ, গোপালভোগ, মুম্বাই ও গোলাপ খাসের বাজারজাতকরণও শুরু। 20 মে থেকে হিমসাগর, 27 মে ন্যাংরা এবং 5 জুন থেকে আমরুপালি আম সংগ্রহ ও বাজারজাত শুরু হবে। নির্ধারিত সময়ের আগে কোনো বাগানে আম পাকলে স্থানীয় কৃষি কর্মকর্তার অনুমতি নিয়ে সংগ্রহ ও বাজারজাত করতে পারবেন চাষিরা। তবে বাজারে ন্যায্য দাম না পাওয়ার কথা জানান তারা। একই সাথে সবাই আম ভাঙতেছে, এর কারণে বাজার খুবই খারাপ। 2200 টাকা যে আম গত বছর 3800 টাকা বেচছে, এবার 2200 টাকা মন বেচতেছে। ফলন যে অবস্থায় আছে এই অবস্থায় রেটও যদি ভালো পাওয়া যায় তাহলে লাভবান আশা করি। জেলা প্রশাসক জানান শীঘ্রই বাজার মনিটরিং শুরু হবে। প্রয়োজন আরেকটু সতর্ক হন, কারণ ব্যবসা আপনারা করবেন, আমটা যদি পরিপক্ক হয় তাহলে যেমন সমাদৃত হবে যারা ক্রেতার কাছে, বিশ্ববাজারে সমাদৃত হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে 2024-25 আম উৎপাদনের লক্ষ্যমাত্রা 62,800 মেট্রিক টন। এবার 62,000 টন উৎপাদনের আশা কৃষি বিভাগের। সময় সংবাদ, সাতক্ষীরা। নকশা বহির্ভূত স্থাপনা উচ্ছেদে এবার রাজধানীর তেজগাঁওয়ে অভিযান চালিয়েছে রাজুক। অনিয়মের প্রমাণ মেলায় 7তলা ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি ভেঙে ফেলা হয়েছে সামনের অংশ। রাজুক জানায় এই অভিযান অব্যাহত থাকবে। রাজধানীতে ভবন নির্মাণে অনিয়মকে যেন নিয়মে পরিণত করে চলেছেন মালিকরা। ভবন নির্মাণে অনিয়ম ঠেকাতে মাঠে নেমেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। এরই অংশ হিসেবে সোমবার রাজধানীর তেজকুনি পাড়ায় অভিযানে নামে রাজুক। নকশার বাইরে ভবন নির্মাণ হচ্ছে কিনা সেটি তদারকি করে রাজুকের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে রাস্তার জন্য জায়গা না ছেড়েই ভবন নির্মাণ করায় বেশ কয়েকটি ভবন থেকে জরিমানা করা হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে ভেঙে ফেলা হয় ভবনের সামনের অংশ। ওনার ভবনটাও অবস্থা দৃষ্টে দেখা যাচ্ছে যে ন্যূনতম সেটব্যাক নেই, মানে এই ভবনটিও অনিয়ম করে করা হয়েছে। এটার পরিপ্রেক্ষিতেই দেখা যাচ্ছে যে ভবনটিতে যেহেতু অনিয়ম রয়েছে এবং কোনো ডকুমেন্টসও দেখাতে পাচ্ছেন না, এজন্য এখানে ম্যাজিস্ট্রেট মহোদয় 50,000 টাকা জরিমানা করেছেন এবং ঊর্ধ্বমুখী যে আরও 2টা ফ্লোর সম্প্রসারণ করছেন সেটার কাজ বন্ধ রাখতে হবে, আর সেই 2টো ফ্লোর ভেঙে অপসারণ করতে হবে। নকশার বাইরে ভবন নির্মাণ ঠেকাতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় রাজু। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালাচ্ছে রাজুক। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মাইমুনা হায়দার চৌধুরী। সরাসরি যাচ্ছে তার কাছে। রাজধানী জুড়ে নির্মাণাধীন ভবনগুলোর অনিয়ম ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। তারই ধারাবাহিকতায় আজকে তেজগাঁও এলাকার তেজকুনি পাড়ায় বেশ কয়েকটি ভবনে ইতোমধ্যে অভিযান পরিচালনা করেছে রাজুকের ভ্রাম্যমাণ টিম, যেখানে আমরা দেখতে পেয়েছি যে আসলে বেশ কিছু অনিয়ম তারা দেখেছেন, যে রাস্তার জন্য জায়গা না ছেড়েই ভবনের দেয়াল তুলে দেওয়া সহ বিভিন্ন ধরনের অনিয়ম দেখতে পাওয়ার ইতোমধ্যে 2টি ভবনে তারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছেন এবং একটি ভবনে তারা কিন্তু 50,000 টাকা জরিমানা করেছেন বলে আমরা দেখতে পেয়েছি। একই সঙ্গে নির্মাণাধীন ভবনগুলোর কাজও অনেক ক্ষেত্রে বন্ধ রেখেছেন। আর এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই ভবনটিরও আসলে তারা রাস্তার জন্য জায়গা না ছেড়েই ভবনের দেয়াল নির্মাণ করেছেন এবং বেশ কিছু অনিয়ম পরিলক্ষিত হয়। তারা আসলে রাজুকের ভ্রাম্যমাণ আদালত টিমটি আমরা দেখতে পেয়েছি যে এইখানকার দেয়াল ভেঙে দিচ্ছে এবং বিভিন্ন সময় আমরা দেখেছি
যে রাজুকের যে অভিযানগুলো পরিচালনা হচ্ছে তারা বেশ কঠোর বার্তা দিচ্ছে, যে কোনো ধরনের নকশার বাইরে গিয়ে ভবন নির্মাণে তারা আসলে বেশ কঠোর ভূমিকা অবস্থায় আছে বলে এবার আমাদেরকে জানিয়েছেন। আর রাজুকের চেয়ারম্যানের যে ভাষ্যমতে তারা যেটি আমাদেরকে এর আগেও জানিয়েছেন যে আগে যে ভবনগুলো তৈরি হয়ে গেছে তার থেকেও এখন বর্তমানে যে ভবনগুলো নির্মাণাধীন রয়েছে সেটির অনিয়ম ঠেকাতে রাজুকের এই মোবাইল টিম আরও বেশি তদারকি পালন করবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন, যারই অংশ হিসেবে আজকে আসলে বেশ কয়েকটি ইতিমধ্যে সকাল থেকে বেশ কয়েকটি ভবনে তারা জরিমানা করেছেন এবং ভবনের ভেঙে দিয়েছেন। আর এখন এই পর্যায়ে এসে তারা আমাদেরকে জানিয়েছেন যে এরপরে নাখালপাড়া সহ এই এলাকার আশেপাশে আরও বেশ কয়েকটি ভবনে তারা আসলে যে উচ্ছেদ অভিযানটি পরিচালনা করবেন। তো এই ছিল আমার কাছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযানের সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর তেজগাঁও এলাকায়। সরকারি কোয়ার্টার নিয়ে অবাধে চলছে ভাড়া বাণিজ্য। নিজেদের নামে কোয়ার্টার বরাদ্দ নিয়ে উচ্চ মূল্যে বহিরাগতদের কাছে ভাড়া দিচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। এ বিষয়ে তদারকি সংস্থা সরকারি আবাসন পরিদপ্তরের কাছে জানতে চাইলে মেলেনি সদুত্তর। এদিকে সরকারি নীতিমালা অনুযায়ী সাবলেট বা ভাড়া দেওয়ার সুযোগ নেই উল্লেখ করে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার তাগিদ নগর পরিকল্পনাবিদদের। প্রিন্স আরেফিন ও মোবারক হোসেন শুভর ছবিতে মাইমুনা হায়দার চৌধুরীর ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব আজ। চাহিদার চেয়ে অপ্রতুল আবাসন থাকায় সাম্প্রতিক সময়ে সরকারি চাকরিজীবীদের জন্য বেশ কয়েকটি বিলাসবহুল বহুতল কোয়ার্টার নির্মাণ করেছে সরকার। কিন্তু এই সকল কোয়ার্টারে কারা কিভাবে থাকেন সেটি জানতে মাঠে নামে সময় সংবাদ। সরকারি কর্মকর্তা কর্মচারীদের আবাসন আজিমপুর জোন বি। মূল ফটকের সামনে যেতেই চোখে পড়ল অসংখ্য বাড়ি ভাড়ার নোটিশ। শুধু সরকারি চাকরিদের থাকার কথা থাকলেও এক রুম, সিঙ্গেল সিট, এমনকি ছোট পরিবার নিয়ে বহিরাগতদের থাকার সুযোগের বিজ্ঞাপনে ছেয়ে আছে এসব দেয়াল। নির্দেশনা মোতাবেক এবার গন্তব্য এই কোয়ার্টারেরই 13 নম্বর ভবন। সরকারি কেউ পুলিশ, কেউ ডাক্তার, কেউ নার্স, কেউ স্কুলের মাস্টার। বেল বাজতেই দরজা খুলে বেরিয়ে এলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মরত এক কর্মকর্তার আত্মীয়। জানালেন 3 বেডরুমের এই ফ্ল্যাটের এক রুম ভাড়া দিয়ে রেখেছেন গত 1 বছর ধরে। আরেকটি রুমের জন্য খুঁজছেন ভাড়াটিয়া। বাসা দেখে বের হতেই দেখা নিরাপত্তা কর্মীর সঙ্গে। এবারের অফার আরো লোভনীয়। সিঙ্গেল সিট নাকি রুম, যেমনটি চাই তারই ব্যবস্থা করে দিতে পারবেন বলে নিশ্চয়তা দিলেন। সবগুলো ফ্লোরে সিট বা ভাড়া পাওয়া যাবে। সঙ্গে সঙ্গেই পাঠালেন আরেকটি ফ্ল্যাট দেখতে, যেখানে রয়েছে সিঙ্গেল সিটে থাকারও সুযোগ। এরকম আমার একজন লাগবে যে সে শুধু কাপড় চোপড় নিয়ে আসবে, বুঝছেন, বিছানা আমারই থাকবে। এবারের গন্তব্য পলাশীর সরকারি স্টাফ কোয়ার্টার। যার নামে বাসা বরাদ্দ সেই শিক্ষিকার দেয়ার লোকেশনে গিয়ে দেখা গেল ফ্ল্যাটের 2 রুম ভাড়া দেয়া হবে। সরকারি আবাসন বিধিমালা অনুযায়ী কর্মকর্তা কর্মচারীদের জন্য বরাদ্দ করা ফ্ল্যাটে কোনো ধরনের সাবলেট দেওয়ার বিধান না থাকলেও এই সকল কোয়ার্টারের 1 থেকে 2 রুম সাবলেট কিংবা মেস হিসেবে ভাড়া দিচ্ছেন সরকারি চাকরিজীবীরা। এ বিষয়ে সরকারি আবাসন পরিদপ্তর কি বলছে, চলুন সেটি জানার চেষ্টা করি আমরা। সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালককে না পেয়ে অতিরিক্ত পরিচালকের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান এ বিষয়ে কথা বলার এখতিয়ার নেই তার। পরামর্শ দেন পরিচালকের সঙ্গে যোগাযোগের। যে বিষয়ে জানতে চাচ্ছেন সেই বিষয়ে আমি খুব ভালো বলতে পারবো, বাট অফিসিয়াল একটা ডেকোরাম আছে। আমার অফিস প্রধান হচ্ছে যুগ্ম সচিব পরিচালক, উনি কথা বলবেন। কিন্তু ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরে কয়েক দফা যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি তাকে। আবাসন পেয়েও বহিরাগতদের কাছে ভাড়া দেওয়ার এই অনিয়মকে এক প্রকার নিয়মে পরিণত করেছেন সরকারি চাকরিজীবীদের একটি অংশ, যাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার তাগিদ নগর পরিকল্পনাবিদদের।
এইটা আসলে একটা ওপেন সিক্রেট ব্যাপার হয়ে গেছে। এই যে কর্মকর্তা কর্মচারীদের বাসায় অন্যরা ভাড়া থাকছে সবাই জানে। সরকারি কর্মকর্তাদের এই আবাসন বরাদ্দের নীতিমালা যদি না মানাতে পারে তাহলে এটা বড় একটা সংকট তৈরি করছে। সরকারি কোয়ার্টারে ভাড়া বাণিজ্য সম্পর্কে অবহিত থাকলেও নীরব ভূমিকা পালন করছে সংশ্লিষ্ট দফতরগুলো। মাইমুনা হেদার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। কাশ্মীর সীমান্তে যুদ্ধকালীন প্রস্তুতি ভারতের, ফিরোজপুরে ব্ল্যাকআউট মহড়া। পেহেলগাম হামলায় জড়িতদের আস্তানা খুঁজে পাওয়ার দাবি। জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ। চট্টগ্রামে আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে পুলিশের বিক্ষিপ্ত সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। সকালে নগরীর মুরাদপুর জিইসি অক্সিজেন মোড় সহ উপজেলার বেশ কয়েকটি মোড়ে সমাবেশ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীরা। কয়েকটি সড়ক সাময়িক অবরোধ করে রাখেন তারা। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। এ সময় বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। তখন ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। ২৬ এপ্রিল ঢাকায় ফিলিস্তিনিদের পক্ষে সমাবেশে অংশ নিয়ে ফেরার পথে গাজীপুরে ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয় সদস্য মাওলানা মোহাম্মদ রইস উদ্দিনকে নির্যাতন করা হয়। পরে তিনি মারা যান। এর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করে সুন্নাত ওয়াল জামাত। ভারত থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধের পর দেশের সুতাকলে চাহিদা বেড়েছে 10 থেকে 15%। তবে জ্বালানি সংকটে ভুগতে থাকা তৈরি পোশাক শিল্প মালিকদের অভিযোগ, সুযোগ বুঝে কেজিতে 45 সেন্ট পর্যন্ত দাম বাড়িয়ে দিয়েছেন কল মালিকরা। এ অবস্থায় অর্থনীতিবিদরা বলছেন, পোশাক খাতকে যেন জিম্মি করতে না পারে সুতাকলগুলো। সেদিকে যেমন নজর দিতে হবে, তেমনি রফতানি বাজারেই টিকে থাকতে নিশ্চিত করতে হবে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ। MS আরিফিনের রিপোর্ট। দেশের রপ্তানিমুখী পোশাক শিল্পে যে পরিমাণ সুতার প্রয়োজন হয় বছরব্যাপী, তার সিংহভাগেরই যোগান দিতে সক্ষম দেশীয় বস্ত্রকল। প্রায় 450 কোটি কেজি উৎপাদন সক্ষমতা নিয়ে নিট পোশাক কারখানায় প্রায় শতভাগ, আর ওভেনের অর্ধেক চাহিদা মেটাতে পারে দেশের 527টি বস্ত্রকল। ভারত থেকে সহজে ও সুলভে সুতা আমদানি বাড়তে থাকায় চাপে পড়ে দেশের $22 বিলিয়ন এই শিল্প। বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন BTM এর তথ্য, আমদানির কারণে গেল ফেব্রুয়ারি পর্যন্ত দেশীয় কারখানায় অবিকৃত থেকে যায় প্রায় 8,000 কোটি টাকা সুতা। তবে গেল 13 এপ্রিল স্থলপথে ভারত থেকে সুতা আমদানি বন্ধের সিদ্ধান্তের পর দেশের বাজারে 50 থেকে 60 কাউন্টের সুতার চাহিদা বেড়েছে 10 থেকে 15%। যদিও বিদ্যুৎ সংকটে কাঙ্ক্ষিত পর্যায়ে বাড়ছে না ক্রয়াদেশ। স্প্রিং থেকে ডেলিভারি হওয়া সুতা কিন্তু আসলে কাপড় তৈরি করতে পারতেছে না, বা ডাইং করে ফিনিশ প্রোডাক্ট করতে পারতেছে না। এজন্য ডিমান্ড থাকা শর্ত কারেন্টের স্বল্পতার জন্য আমরা মার্কেটে ফাইন্যান্সিয়াল মুভমেন্ট বা কনজামশনটা কম দেখতেছি। এদিকে নিট পোশাক রপ্তানিকারকদের অভিযোগ, চাহিদা বাড়ায় মান ভেদে প্রতি কেজি সুতার দাম 45 সেন্ট পর্যন্ত বাড়িয়েছেন সুতাকল মালিকরা, যা মানতে নারাজ BTM। আমরা যদি জাহাজেও সেই সুতাটা আনি তাহলে $2.90 আমরা 30 সিঙ্গেল কম্প্যাক্ট সুতা পাচ্ছি, সেখানে বাংলাদেশে সেটা কম করে হলো 3.35 থেকে 3.50 চাচ্ছে। আমরা বসে সুতার দাম ফিক্স করতে পারি না, কারণ এটা কোনো আইনের মধ্যেও পড়ে না। এটা বায়ারের ডিপেন্ড, কারণ একই বাজারে তার কোয়ালিটি ভেদে 10 সেন্ট ডিফারেন্স থাকতে পারে, তার পেমেন্ট ভেদে 10 সেন্ট ডিফারেন্স থাকতে পারে। এই অবস্থায় রপ্তানি আয় বাড়াতে সাশ্রয়ী মূল্যে সুতার উৎপাদনে সরকারকে এগিয়ে আসার পাশাপাশি কারখানায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। যে সমস্ত জায়গায় আমাদের সক্ষমতা রয়েছে সেগুলো আমাদের উদ্যোক্তারা লোকাল মার্কেট থেকেই নেন, কিন্তু সমস্ত ধরনের সুতা আমরা অভ্যন্তরীণভাবে এখনও উৎপাদন করার সক্ষমতা তৈরি হয়নি, এবং সে কারণে আমাদের বাইরের দেশগুলো থেকে আমদানি করতে হয়। অভ্যন্তরীণ পর্যায়ে সুতা উৎপাদনের ক্ষেত্রে যে গ্যাস এবং বিদ্যুতের প্রাপ্যতা নিশ্চিত করা এবং সেক্ষেত্রে মূল্য ঊর্ধ্বমুখী না হওয়া, সেই জায়গাটির ক্ষেত্রে সরকারের উদ্যোগ নেওয়া প্রয়োজন। শুল্ক যুদ্ধের অস্থির বিশ্ববাজারে দেশের এক শিল্প যেন আরেক শিল্পের উপর চাপ না বাড়ায়, সেদিকে নজরদারি বাড়ানোর তাগিদও তাদের। স্থলপথে সুতা আমদানি বন্ধের পর স্থানীয় বাজার সম্প্রসারণের যে সুযোগ তৈরি হয়েছে তা এগিয়ে নিতে পোশাক খাত সংশ্লিষ্ট সকল পক্ষের সহযোগিতা দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার IDLC। দেশের বাইরের খবর, কাশ্মীর সীমান্তে ব্ল্যাকআউট মহড়া চালিয়েছে ভারত। পেহেলগাম হামলায় জড়িত সন্ত্রাসীদের গোপন আস্তানা খুঁজে পাওয়ার দাবি করেছে ভারতীয় সামরিক বাহিনী। এদিকে কাশ্মীর ইস্যুতে ভারতের আক্রমণাত্মক পদক্ষেপের বিরুদ্ধে একজোট হয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক দল। দুদেশের এই সাম্প্রতিক উত্তেজনার বিষয়ে সোমবার রুদ্ধদ্বার বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
পেহেলগামে পর্যটকদের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ বেড়েই চলেছে। এবার জম্মু কাশ্মীরের পুঞ্চ এলাকায় পেহেলগাম ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গোপন আস্তানার সন্ধান পাওয়ার দাবি করেছে ভারতের সামরিক বাহিনী। সেনাবাহিনী ও জম্মু কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে সেখান থেকে একটি বিস্ফোরক ডিভাইস, 2টি রেডিও সেট এবং 3টি কম্বল উদ্ধার করা হয় বলে জানিয়েছে গণমাধ্যম এনডিটিভি। একই দিন অভিযুক্তদের আশ্রয় দেওয়ার দায়ে অভিযুক্ত এক ব্যক্তির পালিয়ে যাওয়ার খবর প্রকাশ করেছে গণমাধ্যমটি। ইমতিয়াজ আহমেদ মাগরাই নামের এক ব্যক্তি নিরাপত্তা বাহিনীর কাছে সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে তারা। রোববার জিজ্ঞাসাবাদের সময় গোপন আস্তানার খোঁজ দেওয়ার নামে রাস্তা থেকে পালিয়ে যান ইমতিয়াজ। এ সময় নদীতে ঝাঁপ দিলে তীব্র স্রোতে ভেসে যেতে দেখা যায় তাকে। এদিন কাশ্মীর সীমান্তে ব্ল্যাকআউট মহড়াও চালায় ভারত। এই অভিযানের কয়েক ঘন্টা পরেই নিয়ন্ত্রণ রেখার কাছে গোলাগুলি শুরু করে পাকিস্তানের সামরিক বাহিনী বলে দাবি ভারতের। উত্তেজনাপূর্ণ এ সময়ে কী পদক্ষেপ নেওয়া যেতে পারে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক করেছে পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক দল। বিরোধী দল পিটিআই বাদে বাকি সবাই ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেন। দেশটির ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনের পরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ ও তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করেন। পাকিস্তানি গণমাধ্যম ডন জানায় এই বৈঠকে পেহেলগামের ঘটনার পেছনে ভারতেরই হাত রয়েছে বলে জানানো হয়। দুই দেশের এই উত্তেজনা নিরসনে সোচ্চার হতে দেখা যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশকে। পেহেলগাম ইস্যুতে ভারত পাকিস্তান দ্বন্দ্ব নিরসনে সিদ্ধান্ত নিতে সোমবার জরুরি ভিত্তিতে রুদ্ধদ্বার বৈঠক বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ভারতের সামরিক উস্কানি, হামলার পর বক্তব্য ও সিন্ধু চুক্তি লঙ্ঘন সব বিষয়ই এই বৈঠকে আলোচনা করা হবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। বাংলাদেশের পাসপোর্ট হাতে পেলেন কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম। তাতে আরও এক ধাপ এগিয়ে গেল এই ফুটবলারের লাল সবুজ জার্সি গায়ে খেলার সম্ভাবনা। এর আগে গেল 1 মে কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পেয়েছিলেন সামিত। এবার পাসপোর্ট পাওয়ায় সব কাগজপত্র প্রস্তুত করে ফিফার অনলাইন পোর্টালে প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেখান থেকে ছাড়পত্র পেলে সামিতের বাংলাদেশের হয়ে খেলতে থাকবে না কোনো বাধা। 27 বছর বয়সী এই মিডফিল্ডার 2020 সালে কানাডা জাতীয় দলের হয়ে খেলেছেন 2টি ম্যাচ। এরপর দীর্ঘদিন আন্তর্জাতিক খেলার বাইরে চলে যান। সম্প্রতি বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করলে তাকে দলে ফেরানোর কার্যক্রম শুরু করে বাফুফে। আজকে সকালে অ্যারাউন্ড 10 o'clock আমাদের ডিআইপি ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন এন্ড পাসপোর্ট থেকে আমাকে কনফার্ম করেছেন যে ওনার পাসপোর্টটা রেডি এবং ওনারা এখন ওটাকে টরন্টো পাঠিয়ে দিবে। টরন্টো পাঠিয়ে দিয়ে তার সমিতির কাছে পৌঁছে দেওয়া হবে। এবং স্বামী যখন অ্যাপ্লাই করেছিল কনসুলেটে তখনই আমি ওনাকে বলে দিয়েছিলাম যে উনি যেন আমাদেরকে পারমিশনটা দেয় যে সেটার ওই মেইন 2 পাতা যেটা সেই 2 পাতার ছবিটা যেন আমাদেরকে দিয়ে দেওয়া হয়, কারণ আমাদের ওই ছবি দিয়েই আমাদের ডিজিটাল ভার্সনটা দিয়ে আমরা ফিফাতে অ্যাপ্লাই করে দিব। সো সেই হিসাবে আমাদেরকে সেই ডিজিটাল ভার্সনের ছবি দিয়ে দেওয়া হয়েছে। আমরা আগামীকালের ভিতরে ইফ নট বিফোর ফিফা পোর্টালে অ্যাপ্লাই করে দেব তার প্রক্রিয়াটার জন্য। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সংবিধানে অন্তর্ভুক্ত করে বিনামূল্যে দিতে হবে প্রাথমিক স্বাস্থ্যসেবা। বাজেটের 15% বরাদ্দের সুপারিশ সংস্কার কমিশনের। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা। ঢাকার উদ্দেশ্যে আজ লন্ডন ছাড়ছেন বেগম খালেদা জিয়া। সঙ্গে 2 পুত্রবধূ। বিদায় জানানোর প্রস্তুতি যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীদের। প্রস্তুত গুলশানের বাসা ফিরোজা। এবং রাখাইনের মানবিক করিডোরে সমর্থন ইইউ রাষ্ট্রদূতের। সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকেই। রোহিঙ্গা সহায়তা বাড়ানোর আশ্বাস। সংস্কার উদ্যোগে পর্যাপ্ত সময় দেওয়ার পক্ষে মত। এই ছিল দুপুরের সময়ে। সঙ্গে থাকুন সময়ে।